আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মার্কাস রাশফোর্ড সম্পর্কে একটু আলোচনা করতে চাই। বার্সেলোনাতে এই প্লেয়ারটা আসার পরে আসলে কিভাবে বার্সেলোনা লাভবান হতে পারে কিংবা কমপ্লিট এই ডিলটার একটা ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে ভালো মন্দ এই জিনিসগুলো নিয়ে আলোচনা চলবে। প্রথমত আমি বলতে চাই যে আপনি যদি বার্সার বর্তমান অবস্থা জানেন কিংবা গত কয়েক বছর ধরে ট্রান্সফার মার্কেটে নানা রকমের সমস্যা ইস্যু, যেটা কিনা এবার নিকো উইলিয়ামস ডিলের ক্ষেত্রে একটা বড় রকমের কারণ শেষ পর্যন্ত হয়েছে, সেই স্যালারি ক্যাপ, সে বার্সার আয় ব্যয়ের হিসেব, নানা কিছু, এগুলোর কথা মাথায় রাখেন এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমার কাছে মনে হয় মার্কাস রাশফোর্ডের এই ডিলটা তাকে লোন অপশানে এনে পরবর্তীতে একটা বাই আউট অপশান রাখা, এবং বিশেষ করে তিনি যখন স্যালারি কম নিতে রাজি হচ্ছেন, বার্সার জন্য রীতিমতো স্যাক্রিফাইস করার মানসিকতা দেখাচ্ছেন, এটাকে আপনি কখনোই খারাপ ডিল বলতে পারেন না। হয়তোবা আপনার মনের মতো ডিল নয়, হয়তোবা অনেকেই নিকো উইলিয়ামস কিংবা লুইস ডিয়াজের মতো আরেকটু হাই প্রোফাইল ফুটবলারকে এখানে চাচ্ছিলেন, তবে আমার কাছে বার্সার বর্তমান পারিপার্শ্বিকতায় এটাকে কখনোই ওই যে বললাম খারাপ ডিল বলে মনে হয় না। কেন, সেটা আমি ব্যাখ্যা করি। প্রথমত একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, বার্সার ক্ষেত্রে ইকোনমিক টার্মসগুলো সবচেয়ে বড় ফ্যাক্টর হয়। বার্সেলোনা যত যাই বলুক না কেন, যে প্লেয়ারকে টার্গেট করুক না কেন, দিন শেষে সে প্লেয়ারটা যদি উল্লেখযোগ্য পরিমাণ স্যালারি ছাড় না দেন এবং সে প্লেয়ারটা যদি বার্সার উপর আস্থা না রাখেন, আস্থা বলতে আমি বোঝাচ্ছি বার্সা আরও একটা লা লিগা সিজন এমন একটা ভয় নিয়ে শুরু করবে যে প্লেয়ারদেরকে সাইন করাতে তারা পেরেছে, তবে রেজিস্টার করতে পারবে কিনা সেটা নিয়ে এখনও শঙ্কার জায়গা আছে। এক্ষেত্রে প্লেয়াররা আসলে অন্ধের মতো বার্সাকে বিশ্বাস করতে হয়, যেটা আমরা দানি অলমো সিচুয়েশনও দেখেছিলাম। নিকো উইলিয়ামস সে বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি করতে পারেননি, আস্থাটা রাখতে পারেননি। মার্কাস রাশফোর্ড ট্রান্সফার মার্কেটের একেবারে শুরু থেকে ক্লিয়ারলি দেখাচ্ছিলেন যে তিনি বার্সাতে আসতে চান, বার্সাতে আসা তার একটা স্বপ্নের ব্যাপার। প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি, আরও একবার বলছি, বার্সাতে সাম্প্রতিক বছরগুলোতে লেভানডফস্কি, কেএসের মতো সে প্লেয়াররা আসতে পারবেন বা পারাটা সহজ, যে প্লেয়াররা লম্বা সময় ধরে বার্সাতে আসতে চাচ্ছেন এবং সেটার জন্য যতটা সম্ভব স্যাক্রিফাইস তারা করছেন, অনেক জায়গা থেকে গ্যারান্টি না নিয়েই কিন্তু শেষ পর্যন্ত বার্সাতে আসছেন। মার্কাস রাশফোর্ড সে জায়গা থেকে বার্সার প্রতি যে নিবেদন দেখিয়েছেন, সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই। এটাকে আমি পজিটিভলি দেখছি। আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলোকে খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মানান, যেটাকে বানাতে হবে, একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্যালারি সংক্রান্ত ইস্যুর কারণে বার্সেলোনা প্লেয়ার রেজিস্টার করতে হিমশিম খায়। এই প্লেয়ারটা যেহেতু সে জায়গা থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে এসেছেন, সব দিক থেকে মার্কাস রাশফোর্ড এই ডিলটাকে আমি খারাপভাবে দেখছি না। এরপরে যদি ওভারঅল তার প্রোফাইলের দিকে যাই, আমি শুরুতে অতিরিক্ত কথাবার্তা বলে এখানে হাইপ তৈরি করার চেষ্টা করছি না। আমার কাছে মনে হয় মার্কাস রাশফোর্ড 2022-23 মৌসুমে 56টা ম্যাচ খেলে 30টা গোল, 12টা অ্যাসিস্ট, যেভাবে 40+ গোল প্লাস অ্যাসিস্ট করেছিলেন, তারপর গত 2 সিজন ইঞ্জুরি সংক্রান্ত ইস্যু হোক, দলের কম্বিনেশন হোক, মার্কাস রাশফোর্ডকে সেই ফর্মটা ধরে রাখতে দেখা যায়নি। তবে একই সঙ্গে পজিটিভিটি যদি খোঁজার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক আছেন, এবং রাশফোর্ডের মতো একজন প্লেয়ারকে কীভাবে কাজে লাগানো যায় সেক্ষেত্রে অনেকে জোয়াও ফেলিক্স একটা সময় বার্সাতে যেভাবে এসেছিলেন, যেভাবে চলে গিয়েছিলেন, সেটাকে একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় ফ্লিকের অধীনে আসলে এমন প্রোফাইল কেমন পারফরমেন্স করেছেন সেটার দিকে তাকাতে হবে, এবং খুব কাছাকাছি তাকালে আপনি একজন ফেররান তোরেসকে পাবেন। গত সিজনে ফেররান তোরেস যে পারফরমেন্সটা দিয়েছেন, তার চেয়ে বড় কথা যেভাবে হ্যান্সি ফ্লিক এই প্লেয়ারটাকে আসলে টেনে তুলেছেন, রিভাইভ করেছেন, সেভাবেই কিন্তু মার্কাস রাশফোর্ডকে কেন্দ্র করে হান্সি ফ্লিকের একটা প্ল্যান থাকতে পারে, এবং ফ্লিক চাচ্ছিলেন বলে রাশফোর্ড কিন্তু এখানে এসেছেন। আমার কাছে মনে হয় আরও একটা ফেররান তোরেস সিচুয়েশনে যদি আমরা দেখি বার্সার অ্যাটাক লাইনের জন্য, সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে। আপনি যদি তার প্লেইং পজিশন দেখেন, মূলত একজন লেফট উইঙ্গে প্রথাগত একজন উইং অপশন বার্সার নেই বললেই চলে। সে জায়গা থেকে এটা স্কোয়াডের গভীরতা বাড়াবে, এবং একই সঙ্গে মার্কাস রাশফোর্ড কিন্তু নাম্বার 9 পজিশনও খেলতে পারেন, সেন্টার ফরওয়ার্ড পজিশনও একটা বিকল্প আসতে পারে। ফেররান তোরেস যেটা রাইট উইংয়ে প্রোভাইড করতেন, সেটা কিন্তু এই প্লেয়ারটা লেফট উইংয়ে, যেটা বার্সেলোনার সাম্প্রতিক সময়ে অ্যাটাক লাইনে একটা মিসিং হোল ছিল, সে জায়গা থেকে তিনি অপশান যে প্রোভাইড করবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই। বয়সটা 27, যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, আবার এমন বয়স নয় যেটা নিয়ে আসলে বার্সাকে অতিরিক্ত চিন্তা করতে হবে, এটাও পারফেক্টলি মিলে যায়। নেগেটিভ পয়েন্ট বলবো না, তবে কয়েকটা জায়গা থেকে শঙ্কা আছে, সেটা হচ্ছে ইনজুরি প্রবণতা, সেটা হচ্ছে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব। এই জায়গাগুলো থেকে মার্কাস রাশফোর্ডকে আসলে ভালো পারফর্ম করতে হবে, নিজের ক্যারিয়ার, নিজের স্কিল, নিজের লেভেলটাকে আরেকটু উপরের দিকে নিতে হবে যদি তিনি সত্যিকার অর্থে বার্সাতে গুরুত্বপূর্ণ একটা প্রোফাইল হতে পারেন। এবার বার্সেলোনার
একেবারে ফাইনাল থার্ডের আমি যদি কনফিগারেশন বলি, রাফিনা গত সিজনে লেফট উইঙ্গার হিসেবে অসাধারণ সার্ভিস প্রোভাইড করেছেন, মাঝে মধ্যে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেমে এসেছেন। রাফিনা আরও বেশি সেন্ট্রালি খেলবেন এই জিনিসটা মনে হচ্ছে। রাইট উইংয়ে বড় বড় মতো লামিল ইয়ামাল, লেফট উইংয়ের ওই জায়গাটায় একটু ওয়াইড ওপেন থাকবে, সেখানে র্যাশফোর্ড হয়তোবা সুযোগ পাবেন। একেবারে স্টার্টিং লাইনআপে প্রত্যেকটা ম্যাচে থাকবেন সেটা বলছি না, তবে অন্তত একটা অপশন হবেন। হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমটাতে বদলি হিসেবে নেমে অনেক কিছু করা যায়, আমরা ম্যাচের পর ম্যাচ দেখেছি। সে জায়গা থেকে তিনি একটা অপশন অবশ্যই এখানে পালন করবেন। অন্যদিকে দানি ওলমো আসলে কোন পজিশনে খেলবেন, কতটুকু জায়গা পাবেন, সেটা একটু প্রশ্নের মুখে পড়লো। সেটা নিয়ে ওলমোকেও কিন্তু ফাইট করতে হবে। সেন্টার ফরওয়ার্ড পজিশনও কিন্তু একটা রেস এখানে দেখতে পাচ্ছি, এবং ফেরান তোরেস গত সিজনে যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা আরও একবার রিপিট করার তাড়না তার মধ্যে থাকবে। সব মিলিয়ে একটা হেলদি কম্পিটিশন স্কোয়াডে দেখতে পাচ্ছি। ফাইনাল থার্ডে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো চিন্তা করে মার্কাস র্যাশফোর্ডের মতো সাইনিংকে শেষ পর্যন্ত ওয়েলকামই করছি। ধন্যবাদ সবাইকে।